স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি ক্যারিয়ার নিয়ে। আজকে কথা বলবো গার্মেন্টস শিল্পে নারীর ক্যারিয়ার নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সাথে আছেন টুটিএস ক্রিয়েশন গার্মেন্টসের স্বত্বাধিকারী তানিয়া তাসলিমা। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেহেতু গত কিছুদিন ধরে একটা লেবার আনরেস্ট চলছিল, তো সেটা নিয়ে আমি শুরুতে একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে এই গার্মেন্টস অসন্তোষের পেছনের মূল কারণটা কি বলে মনে হয়? আমরা অনেক দিন ধরে মানে পাশে দুই একটা দেশের কথা আমরা শুনতে পাই যে তারা এটার পেছনে মদদ দিচ্ছে। আপনার মতামত জানতে চাই আমি। আসলে আমরা সবাই এটা বলি, হয়তোবা এটাও সত্য, কিন্তু গার্মেন্টসের অসন্তোষের এই পেছনে বিদেশের কেউ মদত দিলেও কিন্তু দেশের মানুষকে সেখানে ইনভলভ থাকতে হয়। শ্রমিক নেতারা যারা আছে তারা আসলে এই বিষয়টাকে কিভাবে নেয় এটা নিয়ে আমার মনের মধ্যে কিছু কোশ্চেন আছে আর কি। সরি, আমার একটু সমস্যা আছে। তো আসলে এই যে কোনো ফ্যাক্টরি কিন্তু বেতন না দিয়ে 1 মাস 2 মাস, কেউ অনেক সময় হয়তো 2 মাস হয় কিনা আমি জানি না, কিন্তু তারা কিন্তু শ্রমিকরা কিন্তু অনেক সচেতন। তারা 10 তারিখের বেতন 15 তারিখে পেলেও কাজকর্ম বন্ধ করে দেয়। তো এইরকম একটা শান্তিপূর্ণ পরিবেশ এখন কিন্তু মোটামুটি আছে, এখন কিন্তু আগের মতো শোনা যায় না। তো এরকম অবস্থায় সরকারের একটা ঘোষণা আসলো, একটা গ্রেড আসলো, সেখানে এখনো গার্মেন্টস মালিকরা কিন্তু বাইরের একটা বেতন কিন্তু হুট করে বাড়ানো যায় না। সরকার একটা ঘোষণা দিতে পারে, কিন্তু আমাদেরকে বাড়াতে হলে আমাদের বাইরের সাথে কথা বলতে হয়, মানে পারিপার্শ্বিক অনেক দিক থাকে। তো এরকম একটা দিক থেকে আসলে এই সময়টা কোনো সময় না দিয়ে এরকম একটা আন্দোলন, এরকম একটা অসন্তোষ তৈরির কারণটা এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয়। খুব শান্তিপূর্ণ পরিবেশ থেকে এরকম একটা বিষয়ের সূত্রপাত, এবং সেটাকে এত বড় আকার ধারণ করার জন্য পেছন থেকে অনেক কিছু না হলে এটা এত বড় আকার, মানে কোনো কারণ ছাড়াই মালিকরা কিন্তু কেউ এখনো পর্যন্ত বলেনি যে বেতন বাড়াবে না। আচ্ছা, তারা কিন্তু বলছে যে সহ্যের মধ্যে, ধৈর্যের মধ্যে একটা বেতন তারা বাড়াবে, বাইরের সাথে কথা চলছে। সেই ক্ষেত্রে যদি একটা বড় টাইমলাইন থাকতো যে না এই টাইমটা চলে গেছে আপনারা বাড়ান নাই, তখন কিন্তু অনেক কথা, অনেক কিছু আমরা হয়তো বলতে পারতাম। তাছাড়া আরেকটা বিষয় যে শ্রমিক লিডারদের ক্ষেত্রে আমি মনে করি যে এই অসন্তোষ করে আসলে লাভ কাদের? আপনি বলছিলেন যে মানে বাইরের দেশগুলো যদি জড়িত থাকেও দেশের ভেতরে কাউকে লাগছে সেটা প্রমোট করার জন্য। হ্যাঁ, ডেফিনেটলি। তো আমি বলছি যে আসলে এই অসন্তোষ সৃষ্টি করে লাভ কার? শ্রমিকের লাভ? অবশ্যই না। মানে আমার তো সামটাইমস মনে হয় যে ওরা অবুঝ, যে এই সেক্টরটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো হবে বাংলাদেশ। তারা কত বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনি চিন্তা করেন, যে 2 কোটিরও বেশি মানুষ গার্মেন্টসের সাথে রিলেটেড। এখন এদের কর্মসংস্থান যদি একভাবে বন্ধ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, তখন সেই অবস্থাটা কি হবে? তো এই জায়গাগুলো যেমন তাদের বোঝার, আমাদেরও বোঝানোর হয়তো বা আমাদের ব্যর্থতা, কিন্তু শ্রমিক লিডাররা যারা এটা শ্রমিকদেরকে নেতৃত্ব দিচ্ছে, তারা যদি সবার আগে এই স্বার্থটা দেখে, দেশের স্বার্থটা দেখে, সেই ক্ষেত্রে আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু সম্ভব ছিল। সেটা তারা কখনোই করে নাই। মানে একটা ছোট ইস্যু ক্রিয়েট হলেও সেটা কিভাবে পিক করবে কেউ, এটার জন্য মনে হয় অপেক্ষায় থাকে কেউ। মানে আমার কাছে এটা সবসময় মনে হয়েছে, আমি 12 বছর এই ট্রেডে। আমি যদি একটা প্রশ্ন করি এখানে, যে আপনারা যারা গার্মেন্টসের মালিক আছেন, তারা যে শ্রমিক লিডারদের সাথে বা শ্রমিকদের সাথে কি সেরকম মানে বন্ডিংসটা তৈরি করতে পারছেন না, মানে এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে সেই ব্যাপার? বন্ডিংস কিন্তু আছে। যেমন ধরেন যে পরিবারের মধ্যেও যদি 2 ভাই, তাদের মধ্যে এর চেয়ে ভালো বন্ডিং কিছু থাকে না। তারপরে দেখবেন যে খুব সামান্য ছোট্ট কিছু চাওয়া পাওয়া, ছোট্ট কিছু জমি জমা, টাকা পয়সা, এগুলোর বিষয় যখন আসে তখন ভাই ভাইও হয়ে যায়। তো এই বিষয়গুলো বোঝানোর জন্য দেখবেন পরিবারের মধ্যেও একটা ইন্ধনদাতা থাকে। তো এরকম ইন্ধনদাতা যারা থাকে এবং যারা অবুঝ, সবকিছু মিলিয়ে এরকম একটা ঘটনা ঘটে। আমি এটাকে বলবো না যে শুধু শ্রমিকের বিষয়ে। তাছাড়া শ্রমিক মালিকদের ক্ষেত্রে আমি অনেকের জানি যে অনেকের বিদেশে বাড়ি গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে। কোথা থেকে আসে এগুলো? তারা শ্রমিকদের তারা নেতৃত্ব দেয়, তারা এত কিছু, বিদেশে বাড়ি হয় কিভাবে? আমি একটু জানতে চাই যে এই যে অসন্তোষগুলো হচ্ছে, অসন্তোষের ফলে গার্মেন্টস মালিক যারা আছেন, শ্রমিকদের তো ক্ষতি হচ্ছে, এটা আপনি বললেনই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরা। মালিকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা একটু জানতে চাই।
মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইভেন মানে আমি আমার লাস্ট 15 দিনের একটা অভিজ্ঞতা বলি। আমার ফ্যাব্রিক আসার কথা গাজীপুর থেকে, আমি ফ্যাব্রিক 7 ডেজও আনতে পারি নাই। তো আমি ফ্যাব্রিক আনতে পারি নাই, আমার ফ্লোর কিন্তু বসা একদম মানে বলতে গেলে যে আমার ইনপুট নাই। ইভেন আমার যে ফ্যাব্রিকটা আসবে সেটা আজকে 16 তারিখ মেবি না 17, আজকে এটার শিপমেন্ট। তো আমি অলরেডি আজকে দিতে পারছি না, কোনোভাবে আজকে দিতে পারছি না। আমি এই যে এখানে আসার সময়ও 2-3 বার বায়ারকে ইমেল করলাম, ইন্সপেকশনের ডেট ছিল সেটা আমি করতে পারলাম না। তো এইগুলো কতবার লজ্জিত হব, এই যে লজ্জিত হওয়া এবং নেক্সট টাইম তাদের কাছে যাওয়া, আবার অর্ডারের জন্য কথা বলা, তাদের তখন একটা কপালে একটা চিহ্ন, একটা ভাঁজ থাকা, তখন বলে তোমাকে কি বলবো, মানে আমার বায়ার আমার খুবই, সে আমাকে পছন্দ করে, সে আমাকে বললো যে তুমি তো আমার মেয়ের মতো, এই জন্য তোমাকে কিছু বলতে পারি না। আমার কাছে মনে হয় ওটাই অনেক বড় বলা, হ্যাঁ, যে তুমি এরকম মানে কোনো না কোনো একটা অজুহাত আমাদের আছে। তো বারবার আসলে অজুহাত দেয়া আমাদের জন্য যে কতটা বায়ারকে ফেস করা কতটা কঠিন হয়, তো এই বিষয়গুলো তারা যদি ভাবতো। আর খুব শান্তিপূর্ণ, মানে আমি এবার অসন্তোষের আসলে সেরকম কোনো বড় কারণ খুঁজে পাইনি, যৌক্তিক কারণ আমি খুঁজে পাই নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাই যে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, শ্রমিকদেরও ক্ষতি হচ্ছে, মাঝখান দিয়ে হয়তো কেউ কেউ লাভবান হচ্ছে, কিন্তু বাংলা খুব সামান্য গুটি কয়েক মানুষ, কিন্তু বাংলাদেশের রেপুটেশনের কি হচ্ছে? যেহেতু আপনি বলছিলেন আমাকে যে আপনার বায়ার মানে যেই কথাটা বলছেন সেটা আপনার জন্য অনেক, কিন্তু সব বায়ার তো এরকম না, সবাই এরকম করে দেওয়ার ব্যাপারও থাকে। সরি, আমি বারবার আসলে খুব ঠান্ডা লেগেছে কয়েকদিন। বাংলাদেশের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন রানা প্লাজার একটা দুর্ঘটনা, তাজরিন গার্মেন্টসের একটা দুর্ঘটনা, এরকম একটা দুর্ঘটনার কারণে আমাদের কিছু মুখস্থ জিনিসগুলো, নেতিবাচক একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু বাংলাদেশকে আমরা বের করতে পারিনি। যদিও আমরা শ্রম নিরাপত্তার এবং শ্রমিকদের সবকিছুই আমরা ফিল আপ করেছি, তারপরেও কিছু মানসিক দিক যে নেতিবাচক যে চিন্তাটা, এটা কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি, না বাইরে না আমরা। তানিয়া তাসনিমা নিশ্চয়ই শুনবো, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন বা মতামত রাখতে পারেন। আমি তানভীর ইসলাম বলছি চট্টগ্রাম থেকে, বেশ কয়েকদিন ইউনিয়ন কর্পোরেশনের সাথে যুক্ত ছিলাম। হ্যাঁ, এখন ওনার কথা হচ্ছে বায়ারদের সাথে সমালোচনা করতে হয়, সরকারি কোনো পরিকল্পনা আসলে সাথে সাথে বাস্তবায়ন করা যায় না। সেক্ষেত্রে আমি দেখেছি কি, মানে ইউনিয়ন কর্পোরেশনে এই যে প্রস্তাবটা দিয়েছে মানে বেতন বৃদ্ধির ক্ষেত্রে, সেটা ওরা সাথে সাথে এবং এটা বাস্তবায়ন করে দেখাচ্ছে। সেক্ষেত্রে অন্যান্য গার্মেন্ট শিল্পরা কেন পারবে না, কেন লেট হবে? যেখানে ওরাও একটা কারখানা, ওরা একটা কারখানার মালিক, তো এটা পারলে এদেরও তো অবশ্যই পারতে হবে, তাই না? ধন্যবাদ দর্শক। আমি ওনার কিছু কথা কিন্তু বুঝতে পারি নাই। আচ্ছা, যতটুকু বুঝেছেন তার মধ্যে উনি মনে হয় বলেছে যে সবাই কেন পারছে না টাইম মতো। সবাই কিন্তু একবার সব গার্মেন্টস তো সমান না। আমি এটা ওনাকে বলি যে সবাই কিন্তু একটা বায়ারের সাথে কাজ করে না। এর মধ্যে যে অনেক বায়ার রেট বাড়াচ্ছে না বিষয়টা এরকমও না, কিছু বাড়াচ্ছে, কিন্তু যে পর্যায়ে স্যালারি বেড়েছে, সরকারের যে ঘোষণাটা এসছে সেই পর্যায়ে কি কোনো বায়ার আদৌ রেট বাড়াচ্ছে কিনা আপনি একটু কাইন্ডলি তাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো বায়ার যদি আপনার এরকম থেকে থাকে, সেটার সংখ্যা এত বেশি কম। আর সব ফ্যাক্টরির মানে সবাই কিন্তু এটা ধাপে ধাপে আগাইতে হবে। একবারে যে বসলাম, কোনো সরকার একটা ঘোষণা দিয়ে দিল, সব বায়ার সেই ঘোষণা মেনে নিল, আমরা মেনে নিতে বাধ্য হতে পারি কিংবা আমরা মেনে নেওয়ার কমিটমেন্ট করতে পারি। তো বায়ারদের কাছে কিন্তু পুরো ওয়ার্ল্ড তাদের ওপেন, তারা আমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য না। রেট যদি তাদের না পোষায়, সেক্ষেত্রে তারা আমাদের কাছে কাজই করাইতে হবে, এই ক্ষেত্রেও তারা কিন্তু বাধ্য না। তো আমার ওনার এই কথার উত্তর আমার মনে হয় আমার এই কথার মাধ্যমে পেয়ে যাওয়া উচিত, যে আমরা কেউই বলি নাই কখনোই যে আমরা বেতন বাড়াবো না। হয়তো কারো 5 দিন সময় লাগছে, কারো 10 দিন লাগছে, কারো 15 দিন লাগছে, ওকে ফাইন, আপনারা একটা টাইম দিয়ে সেই কাজটা করতে পারেন। তারপরেও কি এই অসন্তোষটা আপনি এক্সপেক্ট করেন কিনা যিনি ফোন করেছেন, যে না কেন 10 দিনের মধ্যে বাড়ানো হয়নি, 5 দিনের মধ্যে বাড়ানো হয়নি, আমরা একটা অসন্তোষ সৃষ্টি করি। তো এইটারও তো নিশ্চয়ই আপনি পক্ষে না। তানিয়া, এখানে আমার একটা প্রশ্ন আছে। আমার ধারণা আমার দর্শকও আমার সাথে একমত হবেন যে সব গার্মেন্টস তো একরকম না। আমি বলতে চাইছি যে সবার পুঁজি বা কেউ কেউ একেবারে ছোট থেকে একটা গার্মেন্টস শুরু করেছেন, ছোট্ট একটা গার্মেন্টস, সেই ক্ষেত্রে তার পক্ষে এই যে দাবি দাওয়াগুলো মেটানো সম্ভব হচ্ছে কিনা? আসলে যদি ব্যবসা কেউ করতে চায়, আদারওয়াইজ বন্ধ করে দিতে হবে।
গার্মেন্টস যে বন্ধ হবে না, আপনি জাস্ট আমি এখন ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকের সাথে কথা বলে, আমরা তো আসলে রেগুলার মিটিং করছি, শ্রমিক নেতাদের সাথে মিটিং করছি, নিজেরাও বসছি, তো আমার কাছে মনে হয় যে আগামী 6 মাসের মধ্যে ছোট বড় মিলে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। কারণ যারা কোনোভাবেই টিকতে পারবে না, যে পরিমাণে বাড়ানো হয়েছে এটা দিয়ে বা অনেকের পক্ষেই চালানো খুব অসম্ভব ব্যাপার, সেক্ষেত্রে তারা লস করবে, বন্ধ করে দিবে। আমরা একটা ছোট বিরতি নিয়ে বাকি আলোচনায় ফিরছি। দর্শক, সমাধান সূত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সূত্র আজকে আমরা কথা বলছি গার্মেন্টস শিল্পে নারীর ক্যারিয়ার নিয়ে, আর আমার সাথে আছেন ক্রিয়েশন গার্মেন্টসের স্বত্বাধিকারী তানিয়া তাসলিমা। তানিয়া তাসলিমা, একটু জানতে চাই আমি শ্রমিকদের কথা শুনলাম, মালিকদের কথাও শুনলাম, বাংলাদেশে কি ধরনের ক্ষতি হচ্ছে সেটাও শুনলাম। এখন আমি জানতে চাই, নারীর ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলছি, তো এখন আমি জানতে চাই যে যেসব নারী এই ব্যবসা করছেন বা যারা এই ব্যবসা আসতে চাইছেন তাদের কি ধরনের ক্ষতি হচ্ছে, হবু যারা আসতে চাইছেন আর যারা করছেন, দুই পক্ষের কথাই জানতে চাই। যারা করছেন এর মধ্যে তো আমিই আছি। তো ক্ষতি হচ্ছে নারী হিসাবে, এখানে আসলে ক্ষতি হওয়ার অনেক বড় কিছু নাই, যেহেতু আমরা সবাই মিলে বসে একভাবেই এক কাতারেই দাঁড়িয়ে আছি আর কি মালিকরা। তো কাজ এখানে একটা বিষয় হতে পারে যে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে মেয়ে হিসাবে, যে সে একটু দুর্বল, তাকে হয়তোবা একটু চাপ দিলে কিংবা কিছু হলে হয়তোবা সেই জায়গা থেকে খুবই ইজিলি সেই স্বার্থটা সিদ্ধি করা যাবে, এই একটা চিন্তা ভাবনা সবার মধ্যে থাকে। যেমন ধরেন আমি যে এলাকায় ব্যবসা করছি, খুব বেশি তো ভালো এরিয়া না, আমার ফ্যাক্টরি মিরপুরে আছে, তো সেখানে তো আসলে অনেক রকমের লোক ফেস করে আমাদের বিজনেস করতে হয়। তো সেক্ষেত্রে 90% মানুষেরই ধারণা থাকে যে সবার আগে ম্যাডামের ফ্যাক্টরিতে যাই, সেখান থেকেই অনেক কিছু হাসিল করা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা অনেকেরই থাকে। তো হয়তো ম্যাডামের সাথে কথা বললে সেই চিন্তা ভাবনা চলে যায়, কিন্তু আলটিমেটলি ভাবনাটা এরকম থাকে। তো সেরকম স্ট্রং হয়ে যদি বিজনেস না করা যায়, গার্মেন্টসের বিজনেস, তাহলে সেটা করা খুব টাফ। এটা লোকালি যারা আছে তাদের কথা বলছেন নাকি বাইরের যারা বায়াররা আছে তাদের? বায়ারদের সাথে তো বিষয়টা ডিফারেন্ট। বায়ারদের সাথে তো আমার যোগ্যতার মাপকাঠি করতে হয়। সেই ক্ষেত্রে মেয়ে হিসেবে যেমন মেয়ে হিসেবে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে, কিন্তু সেই জায়গাটা আমি প্রথম দিকে ফেস করেছি অ্যাকচুয়ালি। এখন ওইভাবে করছি না। আমার হয়তোবা আমার মনে হয় যে আদার্স গার্মেন্টস মালিকদের চেয়ে আমার বয়স একটু কম ছিল যখন আমি শুরু করেছি। আমি আরো 12 বছর আগে শুরু করেছি। তো সেই ক্ষেত্রে তো সেই বয়সে সবাই ওইভাবে বিলিভ করতো না। হ্যাঁ হ্যাঁ, সবাই মনে করতো বাবার বিজনেস কিনা, স্বামীর বিজনেস কিনা। তখন বিয়েও করি নাই আর কি, বিয়ের আগে। তো সেই জায়গা থেকে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। আর এখনকার যে বিষয়টা, সেটা অনেকেই ভাবে মেয়ে মানুষ হিসাবে এই ডিসঅ্যাডভান্টেজ, এই চিন্তা ভাবনাগুলো আছে আমাদের। আর নতুন যারা আসতে চাচ্ছে গার্মেন্টস ট্রেডে, তো আমার কাছে মনে হয় যে নতুন আসলেও অভিজ্ঞতা নিয়ে তাদের আসা উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে তোমরা আগে গার্মেন্টসটা জানো, গার্মেন্টসটা শেখো, তারপরে আসো। কারণ গার্মেন্টসটা বাইরে থেকে দেখতে যত সুন্দর মনে হয় আপু, আসলে ভেতরে আমরা যারা ফেস করি প্রত্যেকটা ছোট ছোট জিনিস থেকে অনেক বড় বড় জিনিস, সেটা ফেস করা কিন্তু একদিনে হয়ে ওঠে নাই। লস করতে করতে কিংবা ফেস করতে করতে কোনো কিছুর মুখোমুখি হতে হতে আজকে এই জায়গায় আমরা আসছি। তো কিছু যদি জানা থাকে কারো, তখনই আমি বলবো যে তোমরা আসো। এবং এখানে 24 আওয়ার সময় দিতে হয়। কারো যদি ফ্যামিলির প্রবলেম থাকে, কারো যদি হাজব্যান্ডের প্রবলেম থাকে, কারো যদি বাচ্চার প্রবলেম থাকে, মানে এরকম মানে এটা চিন্তা করা যাবে না যে আমি 9টা 5টা কাজ করব, এরকম না। 24 আওয়ার্স লোড নিতে হবে। রাত 3টার সময় ফোন আসলে করতে হবে, নাইট করতে হবে, মানে সবকিছু কখন কোথায় যেতে হবে, কি করতে হবে, এটা সেই টাইম টেবিল চিন্তা করে সে গার্মেন্টস করতে পারবে না। শিপমেন্ট যে কোনো ভাবে শিপমেন্ট কমপ্লিট করতে হবে। এই জন্যই বলছি। আপনি আমাকে বলছিলেন যে আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে অনেকদিন কাজ করেছেন। আমাদের সাথে একদিন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে নিই আগে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা, আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। কথা হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা তাদের স্যালারির অর্ধেক অংশ তাদের একটা খুব ভাড়াতেই চলে যায় নর্মাল ভাবে থাকলে, তাই তারা সিটির ভিতরে তারা পোষাইতে পারে না। এই ব্যবস্থাটা সিটির বাইরে নেওয়া উচিত, তাহলে শ্রমিকরা এই বেতনেই অনেক সন্তুষ্ট থাকবে। আমার এটা আশাবাদ, সিটির বাইরে এই ব্যবসাটা নেওয়া উচিত। আচ্ছা, ঢাকার বাইরে একটা ইনিশিয়েটিভ উনি খুব ভালো বলেছেন। এটা ভালো বলেছেন। এটা আমরাও মনে করি যে ঢাকার মধ্যে একটু এক্সপেন্সিভ। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে বেতনটা বাড়লো,
বেতনটা বাড়ার সাথে সাথে ওদের কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না। সেই বিষয়ে আমি একটু মানে এটা সরকারেরও যদি চিন্তা ভাবনাটা থাকে কিরকম, ওরা যে বাসাগুলো থাকে, আমার যারা ওয়ার্কার আছে তো তারা বললো যে আপা বেতন যে বাড়ছে আমরা এখনো সেভাবে কোনো কিছু পাই নাই, কিন্তু বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো যে গার্মেন্টস শ্রমিকরা যেখানে থাকবে তাদের আইডি কার্ড আছে, তাদের কাজের একটা কাগজপত্র সবকিছু আছে, সেই জায়গা থেকেও সরকার কর্তৃক ওদের যদি জীবন যাত্রা ভালো করতে চাইতো শ্রমিক নেতারা সহ, তো তারাও এই আবেদনটা করতে পারতো যে আমাদের শুধু বেতন বাড়ানোর সাথে সাথে যাতে বাড়িওয়ালারাও আমাদের ভাড়াটা না বাড়াইতে পারে সেই জায়গাটা যেন তারা নিশ্চিত করে, যে গার্মেন্টস শ্রমিকরা যেখানে থাকবে সেইখানে যাতে তাদের ওই কষ্টটা, তাহলে তারা তো আবার ওই সেম কষ্টের মধ্যে দিয়ে আসবে, তাহলে তো আমাদের বাড়িয়ে লাভ হচ্ছে না, ওদের লাভটা হচ্ছে না। তো এই সূত্র ধরে এই জিনিসগুলো সরকারেরও যেমন ভাবা উচিত, যারা শ্রমিক লিডার যারা আন্দোলন করছেন আমার মনে হয় যে আপনাদেরও ভাবা উচিত আপনাদের শ্রমিকদেরকে নিয়ে। ঢাকার ভেতর থেকে গার্মেন্টসগুলো সরিয়ে বিকেন্দ্রীকরণের বা ঢাকার আশেপাশে নিয়ে গেলে শ্রমিকদেরও একটু এই ক্ষেত্রে, কারণ ওইখানে তো জীবনযাত্রা ব্যয় আর একটু কম হবে, ওনারা আরেকটু ভালোভাবে থাকতে পারবেন। বিশেষ করে মানসিক একটা ব্যাপার হয়ে গেছে যে সব ঢাকামুখী, তো এই জিনিসটা থেকে যদি বের হয়ে আসা যায় তাহলে এটা আমি বলবো যে আমাদের জন্য আরো অনেক ভালো একটা গতির সঞ্চার করবে। কারণ আপনি প্রত্যেকটা এলাকায় যদি হয়, গার্মেন্টসটা যদি পুরো দেশের মধ্যে ছড়াই দেওয়া যায়, সেই এলাকার কিন্তু এখন একটা মানুষ চিন্তা করে ঢাকায় যাব কাজ করব, অনেকে কাজ করতে পারে অনেকে পারে না, কিন্তু আমি যখন আমার বাসার কাছে একটা ইন্ডাস্ট্রি আসবে তখন কিন্তু সেই এলাকার সব বেকার মানুষগুলো কিংবা যারা কাজ করতে আগ্রহী সেই জায়গাগুলো কিন্তু তারাও কাজ করতে পারে। মানে সেই ক্ষেত্রে একটু ভালো জায়গা দেখে যেখানে কর্ম পরিবেশটা আছে সেই ক্ষেত্রে যদি ছড়াই দেওয়া যায় এটা খুব ভালো একটা বিষয় হবে, এটা আমি নিজেও মনে করি। আচ্ছা, অন্য প্রশ্ন যাওয়ার আগে আমি একটু একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে গার্মেন্টস শিল্পে যেসব নারীরা কাজ করছেন, বেশিরভাগই তো নারীরাই কাজ করছেন, তাদের জীবনযাত্রার মান, এই যে তারা কাজ উপার্জন করছেন, তাদের নিজস্ব জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন আসছে কিনা? অবশ্যই আসছে। আমি কি একদম পার্সোনালি উদাহরণ দিয়ে বলবো কিছু? এটা আমার নিজের চোখে দেখা। যেমন একটা মেয়ে গত 2 মাস আগে আমার এখানে আসছে, সে কাজে বসে আছে কিন্তু সে মাথা উঠাতে পারছে না। তো আমি সকালে একবার আমার লাইনটা ভিজিট করি, তো আমি বললাম যে তোমার মাথায় এটা সাদা কাপড় কি, আর তুমি মাথা কেন উঠাতে পারছো না? দেখি অনেকক্ষণ ধরে ওইরকম। ওর কাছে যে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলাম, তো বললো যে আমি যখন কালকে ভোর রাতে আমার হাজবেন্ড আমাকে মেরে মাথা 6টা সেলাই পড়ছে ম্যাডাম। তাহলে তুমি এই অবস্থায় কেন আসছো? বলে বাসায় থাকলে তো আরো অত্যাচার করবে, তাই অফিসে আমি চলে আসছি। তো আমি ওকে নিয়ে আসলাম, ওর সাথে কথা বললাম, ওকে কিছু টাকা পয়সা দিলাম, মেডিকেলে পাঠালাম, ওকে ছুটিও দিলাম 7 দিনের, যে তুমি তোমার বাবার বাসায় যাও। সেই মেয়েটা কিন্তু তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং সে বলেছে আমি আমার মেয়েকে আমার টাকায় চালাই, আমি নিজে জব করি, আমি সে একটা টাকাও ইনকাম করে না, সে নেশা করে, আমার তো সেই সংসারের আর দরকার নাই ম্যাডাম। এখন আপনি বুঝে নেন যে তাদের সেই জায়গাটা, সেই সেলফ রেসপেক্টটা, এটা অনেক ক্ষেত্রে ব্যাক করেছে। আচ্ছা, যে কারো সংসারে সে অধীন না, সে 1 টাকা কামালেও সে তার সন্তানকে, তার নিজেকে, সে ওর মধ্যে হয়তো সে কষ্ট করে জীবন চালাচ্ছে, কিন্তু সে কিন্তু করছে। সে পরের দিন 6টা সেলাইয়ের জন্য অপেক্ষা করছে না যে আবার কখন আমাকে নির্যাতন করা হবে, আবার কখন 6টা সেলাই পড়া হবে। এটা লাস্ট 2 মান্থস আগের কথা। তাহলে আমরা আশাবাদী নিশ্চয়ই হতে পারি। আমি একটু জানতে চাই, আমি যেটা বলছিলাম আপনাকে, যে আপনি তো ফ্যাশন ডিজাইনার হিসেবে অনেকদিন কাজ করেছেন, তো আমি এখন আপনি আপনার গার্মেন্টসেও অনেক সময় আমাকে বলেছেন যে ডিজাইনে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমি একটু জানতে চাই যে আপনি কি ধরনের পোশাক বানাচ্ছেন এবং আপনার মূল ক্রেতা কারা, আর দেশের ভেতরে হোলসেল করেন কিনা? আচ্ছা, আমি পোশাক বানাচ্ছি আসলে মূলত কিভাবে যে এর মধ্যে চলে গেছি, মানে প্রথমে একটা বাইরের সঙ্গে কাজ করি আজ থেকে প্রায় 10 বছর আগে। তো তাদের সাথে কাজ করতে করতে তাদের যেহেতু প্রোডাক্টগুলো কিডস আইটেম, কিডস ওভেন আইটেম, আমি ইউরোপের জন্য কিডস ওভেন আইটেম করি। তো এরপরও যে 2-1 বাইরের কাজ আমি শুরু করেছি, তারাও ওই কথা থেকেই যে আমি কিডস আইটেম করি, ইউরোপের জন্য করি, তখন ইউরোপেরই আরো 2টা বায়ার আমার এখন আছে। তো আর লোকাল হোলসেল বলতে আসলে লোকাল হোলসেল আমরা ওইভাবে করি না। আমাদের কিছু প্রোডাক্ট আমরা 5% 10% বানাই। তো সেক্ষেত্রে যদি বায়ার সেটা কোনো কারণে না নেয়, কিছু বায়ার থাকে যে টোটালি তারা কোনো পার্সেন্টেজ নেবে না অর্ডারের বাইরে, তখন সেইগুলো আমরা দেখা যাচ্ছে তাদের সাথে কথা বলে তারা যদি কোনো কমপ্লেইন না করে সেই ক্ষেত্রে আমরা ওটা লোকালি ছেড়ে দিই। বাট কমপ্লেইন করলে সেটা আমরা ছাড়ি না। আচ্ছা আচ্ছা, কারণ ডিজাইনের একটা ব্যাপার থাকে, কাস্টমাইজ ডিজাইনের একটা ব্যাপার থাকে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি আমরা। দর্শক, সমাধান সূত্র আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।
দেখছেন সমাধান সূত্র। আমরা আজকে কথা বলছি গার্মেন্টস শিল্পে নারীর ক্যারিয়ার নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আমার সাথে আছেন টুডিএস ক্রিয়েশন গার্মেন্টসের স্বত্বাধিকারী তানিয়া তাসলিমা। তানিয়া তাসলিমা, একটু জানতে চাই যে বায়ারদের কথা তো বলেছেন, কিন্তু আপনারা পণ্য নিজেরা রপ্তানি করছেন কিনা এবং সেগুলো বাংলাদেশিরা মানে বাংলাদেশের জিনিস বিদেশিরা পছন্দ করছেন কিনা? হ্যাঁ, করছি আপু। এটা আমি আসলে ইউরোপ আমেরিকাতে করছি না, সৌদি, দুবাই, মালয়েশিয়া, এখানে একটা ভালো একটা বাংলাদেশিদের মার্কেট আছে, খুব ভালো মার্কেট। তো সেক্ষেত্রে ধরেন যে কোনো সময় একটু কাজের যদি গ্যাপ থাকে, কোনো কিছু থাকে, এটা সবাই আমরা দেখা যাচ্ছে যে একটা বেশিরভাগই আমরা বুঝি যে কোন ডিজাইনটা চলবে যারা এরকম কাজ করে। তো সেই নিজে ডিজাইন ডেভেলপ করে সেটা ধরেন 5টা ডিজাইন ডেভেলপ করলাম, বায়ারকে পাঠালাম, তো সে বলে যে ওকে ফাইন চলবে। মানে এইরকম একটা কনফিডেন্ট যারা রেগুলার কাজ করে তাদের মধ্যে বায়ারদের কাজ করে, তখন আমরা দেখা যাচ্ছে আজকেও আমি একটা দুবাইয়ে একটা প্রোডাক্ট যাবে, সেটা আমারই ডিজাইন করা। কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নারায়ণগঞ্জ হাজীগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জি জি। তো আমার একটা প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে এখন দেখা যাচ্ছে যে 40 আপের 40 উপরে বয়স হলে তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। সে ছাঁটাই যেমন যে তোমার 12 বছর থেকে চাকরি করে আসছে, এখন 40 বছর হয়েছে, এখন তাকে ছাঁটাই করে দিয়ে যাচ্ছে। তার কোনো অর্থনৈতিক সিকিউরিটি নেই, সে এখন কিভাবে বাঁচবো? হ্যাঁ, এভাবে অনেক আছে, যার মধ্যে আমি একজন আছি, মোহাম্মদ হাবিব। আচ্ছা আচ্ছা, দর্শক, তানিয়া তাসলিমা, গুরুতর অভিযোগ। খুবই দুঃখিত ওনার এই কথাটা শুনে। আসলে আপু, ভালো মন্দ সবখানে আছে। যে আমি বলবো যে হ্যাঁ সব গার্মেন্টসের মালিক খুব ভালো, এরকমও তো অভিযোগ আছে যে গার্মেন্টসের মালিকদের ব্যবহার খারাপ, অনেকে বলে। তো আসলে বিষয়টা তো সবার না। তো উনি হয়তো বা সেরকম একটা জায়গায় উনি পৌঁছেছে, কিন্তু 40-এর উপর হয়ে গেলে যে বের করে দেয় কিংবা কিছু, এটা হতে পারে যে উনি হয়তো লোড নিতে পারে নাই। সবার ধারণ ক্ষমতা কিংবা সবার সহ্য ক্ষমতা, সবার মানবতা কিন্তু একরকমের হয় না। তো এইটা আসলে কোনো গার্মেন্টসের রুলস কিংবা কোনো কিছুর মধ্যে পড়ে না। এটা পার্সোনালি যদি কেউ এরকম করে থাকে যে না উনি কাজ পারছে না, বয়স হয়ে গেছে, এলে তো লোড নিতে পারছে না, ওনাকে ছাঁটাই করে দাও। তো সেই জায়গাতেও আমাদের আসলে প্রফেশনালিজম কম, কিংবা সেই জায়গায় সে কিভাবে চলবে এই চিন্তাটাও আমাদের মধ্যে আসলেও কম। আমি এটা ওনার এই কথার সাথে আমি কোনো দ্বিমত না, আমি একমত। অনেকে এটা করছে। তো সেইগুলোর জন্য হচ্ছে কি যে সার্বিকভাবে একটা, এই যে উনি এখন এই কথাটা বললো, হ্যাঁ জবাবদিহিতার জায়গা তো আসলে গার্মেন্টসে কারোই নাই আপু, না শ্রমিকের না মালিকের। কিছু জায়গায় মালিকের থাকে, যে মালিকের জবাবদিহিতার জায়গা হচ্ছে কর্মপরিবেশ নিশ্চিত করা, তারপরে হচ্ছে বাধ্য হয়ে কাজ পাওয়ার জন্য হলেও এগুলো করতে হয়, কিন্তু কাজ পাওয়ার জন্য শ্রমিকদেরকে ঠিকমতো বেতন দিতে হয়। মানে তাদের একটা কিছু জায়গায় জবাবদিহিতা থাকে। উনার এই বিষয়টা একেবারেই আমি মনে করি যে ব্যক্তিগতভাবে কিংবা অগ্রহণযোগ্য এটা কিছু করা। কিন্তু মানে জবাবদিহিতার জায়গাটা যেমন, একটা শ্রমিক একসাথে দেখা যাচ্ছে যে বেতনটা পেয়ে তারা একসাথে 20 জন চাকরি ছেড়ে দিল। মানে তারা একবার রিজাইন দেওয়ার চিন্তা করলো না, তারা একবার বললো না যে আমরা এই মাসটা থাকবো, সামনের মাসে চলে যাব, এরকম কথাও বললো না। সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো কিছু নেই যে সেই মালিকটা তখন কি করবে, সে তখন কি করে শিপমেন্ট করবে, সে তখন কি করে বায়ারকে বলবে যে আমার 20 জন শ্রমিক বেতন পেয়ে চলে গেছে। তো এখন অনেকে বলতে পারে কেন যায়, এটার অ্যান্সার কিন্তু আসলে কেউ দিতে পারবে না কেন যায়। তানিয়া তাসলিমা, আমি একটু এডুকেশন নিয়ে জানতে চাই যে যারা এই ব্যবসায় আসতে চান তাদের কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা বা এই ধরনের কোনো লেখাপড়া ব্যবস্থা আছে কিনা, যারা পড়াশোনা করে এই জায়গাটায় আসতে পারেন? ব্যবসা করার ক্ষেত্রে তো আসলে লেখাপড়ার বিষয়টা না, ব্যবসা করার ক্ষেত্রে হচ্ছে লেখাপড়া প্লাস অভিজ্ঞতা দুটোই দরকার। আর যদি কেউ কেরিয়ারটা গার্মেন্টসে নিতে চায়, আপু আমার একটা জিনিস খুব অবাক লাগে যে বাংলাদেশে গার্মেন্টস এখন এত ভালো একটা অবস্থানে আছে, বিশ্বের 2য় অবস্থানে আছে বাংলাদেশ। সেক্ষেত্রে আমাদের দেশের ইয়াং ছেলে মেয়েদের ড্রিম জব না গার্মেন্টস। এটা কেন আমি এটা বুঝতে পারি না, যে তারা এটা চিন্তা, হয়তো কাজে অনেক বেশি চাপ, মানে তারা চ্যালেঞ্জ কতটুকু, আমার মনে হয় যে আরো চ্যালেঞ্জ তাদের নিতে হবে, নেওয়া উচিত। তাহলে এন্টারপ্রেনার যেমন তৈরি হবে, সেই রকম মনে করবেন যে যারা শিক্ষিত হয়ে আসছে, যারা ভালো ভালো জায়গায় পড়াশোনা করে আসছে, তারা আরো ভালো কিছু দিতে পারবে। আমরা কিন্তু এখন আসলে এডুকেশনালি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এরকম কোনো মানুষকে খুঁজে পাই না। আমরা পাই অভিজ্ঞতা, তারা 30 বছর গার্মেন্টসে আছে, 20 বছর গার্মেন্টসে আছে, তারা কাজ জানে, টেকনিক্যালি তারা খুব ভালো। কিন্তু যে পড়াশোনা, তার ব্যাকগ্রাউন্ড পড়াশোনার থাকবে,
সে কিন্তু যখন আবার তার অভিজ্ঞতা যোগ হবে সে কিন্তু অবশ্যই সে অনেক ভালো কিছু করবে, অনেক skillful অনেক হবে। স্কিলফুল হবে, অনেক মানে সেও ভালো কিছু করবে ডেফিনেটলি। কিন্তু যারা শুধু অভিজ্ঞতা নিয়ে আসছে তারাও ভালো করছে, কিন্তু সেই জায়গায় শিক্ষার জায়গাটা কিন্তু একটা থেকে যাচ্ছে, যে এই সে একটা বায়ার হ্যান্ডেল করা বলেন কিংবা সবকিছু একটা নিজের মেকানিজম বের করে করা, নতুন কিছু তৈরি করে ভালো ভালো কোনো প্রোডাক্টিভিটির জন্য করা, এটা কিন্তু হচ্ছে না। তারপরেও এখন একটা সাবজেক্ট তো হচ্ছে যে আপনার ওই যে আইপি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। তো এখানে যারা আবার বের হচ্ছে তারা কিন্তু আসলেও প্রোডাকশনে এবং প্রোডাক্টিভিটি বাড়ানোতে খুবই মানে ভালো ভূমিকা রেখেছে। আচ্ছা আচ্ছা। এটা মনে হয় এখন বুয়েটে আছে, কুয়েটে আছে, রুয়েটে আছে, সব জায়গায় আছে, ভালো করছে। আর এমনি ফ্যাশন ডিজাইনিং এর যে সাবজেক্ট আছে বা এই রিলেটেড আরো যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে পড়ে গার্মেন্টসে ক্যারিয়ার করা, এখানে কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে, যেমন ফ্যাশন ডিজাইনার যদি কেউ হতে চায় তাহলে তো তাকে সবকিছু জানতে হবে, ডিজাইন জানতে হবে, প্যাটার্ন জানতে হবে, ড্রেপিং জানতে হবে, মার্চেন্ডাইজিং জানতে হবে, ফ্যাব্রিক চিনতে হবে, টেক্সটাইল জানতে হবে, ডাইং জানতে হবে, উইভিং জানতে হবে, তাকে সবকিছু জানতে হবে অ্যাজ এ ডিজাইনার। কারণ আর যদি স্পেসিফিক কিছু কেরিয়ার আছে যেমন মার্চেন্ডাইজিং, সে মার্চেন্ডাইজিংয়েই পড়তে পারে সে যদি মনে করে যে আমি মার্চেন্ডাইজার হব। আচ্ছা। তো এরকম কিছু আছে। তবে আমার কাছে মনে হয় আরেকটা জিনিস, যে কোয়ালিটি নিয়েও সব ইনস্টিটিউটগুলো কিছু করতে পারে, কারণ কোয়ালিটি নিয়ে আসলে আমরা খুব ভুক্তভোগী। কোয়ালিটিতে যদি তারা পড়াশোনা করতে পারতো, এরকম কোনো একদম মার্চেন্ডাইজিংয়ের মতো, ডিজাইনিংয়ের মতো যদি আরেকটা সাবজেক্ট এরকম থাকতো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমরাও একটু নিশ্চিত হতাম যে না, ভালো ভালো ছেলেমেয়েরা আসবে, তারা অনেক কিছু জেনে আসবে, তারাই নতুন কিছু এসে আমাদের মতো ফ্যাক্টরিতে তারা নতুন কিছু এসে তৈরি করবে, যে না ম্যাডাম আপনার এইভাবে করলে এটা ভালো হবে। আচ্ছা। হ্যাঁ, এই জিনিসটা আমরা এক্সপেক্ট করি, বা এটা এখনো পাই নাই। আচ্ছা, আমি একটু বাধাগুলোর কথা জানতে চাই। মেয়ে হিসেবে যখন কাজ করছেন, নারী হিসেবে যখন কাজ করছেন, কি ধরনের বাধাগুলো ফেস করতে হচ্ছে আপনাকে, এবং যারা নতুন আসছেন তাদেরকে কি ধরনের পরামর্শ আপনি দিবেন? পরামর্শ দেব যে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে তাকে খুব শক্ত হতে হবে। সবার আগে এটা মনে রাখতে হবে যে মনের ভেতরের শক্তি সাহসটা কেউ নিতে পারে না। অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে অপরচুনিটি খুঁজতে পারে, অনেকে অনেক কথা বলে মানসিকভাবেও ড্যামেজ করার চেষ্টা করতে পারে। যেমন ও আচ্ছা আপাতত আপনি তো প্রেগনেন্ট, আপনি এখন কিভাবে কাজ করবেন? ও আপনার শ্বশুর বাড়ির লোকজন আসছে, তাহলে তো আপনি কালকে আসবেন না। মানে এই যে কিছু কিছু জিনিস, এগুলো কিন্তু মেয়ে হিসাবেই জাস্ট ডাউন করা। এছাড়াও আরো কিছু বিষয় থাকে যে মনে করে যে মেয়েরা, অনেকের মধ্যেই ধারণা, এটা অবশ্যই পুরনো ধারণা, কিন্তু আসলে পুরনো ধারণাটা থেকে কিন্তু আমরা অনেকেই শিক্ষিত মানুষ হয়েও আধুনিক এই যুগে এসেও বের হয়ে আসতে পারি নাই, যে মেয়েরা এত লোড নিতে পারবে না। তো আমি যখন আমার বেবির 7 days তখন থেকে যখন আমি অফিস করেছি, বাইং হাউস করেছি, মিটিং করেছি, সবকিছু করেছি, ফ্যাক্টরি চালিয়েছি, তখন কিন্তু তারা আসলে লজ্জা পেয়েছিল কিছু মানুষ। আচ্ছা। যে আমরা যেটা চিন্তা করেছিলাম সেটা ঠিক হয়নি। তো এরকম চিন্তা ভাবনা আমাদেরকে পদে 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 ভাঙতে হবে, যে আমাদেরকে নিয়ে যারা নেগেটিভ চিন্তা করবে, আমাদেরকে নিয়ে যারা মিসআন্ডারস্ট্যান্ড, মানে আমাদেরকে যারা বুঝবে না যে আমরা কি করতে পারি, একটা মেয়ের ক্ষমতা সম্বন্ধে যারা বুঝবে না, তাদেরকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা করতে পারি। শক্ত হতে হবে, আচ্ছা, কোনো কিছুতে ভেঙে পড়া যাবে না। আপনি তো আপনার কথা বলছেন, আপনি একটা পজিশনে আছেন, কিন্তু গার্মেন্টস ওয়ার্কার যারা আছেন মেয়েরা, পজিশনে ছিলাম না, আমি তো আজকে 12 বছর আমাকে এই জায়গায় আসতে হয়েছে, চেষ্টা করতে কিন্তু হয়েছে। সেই জায়গাগুলো থেকে কিন্তু আমার মানসিক দিকটা ছিল খুব স্ট্রং। তো যার মানসিক দিকটা স্ট্রং না থাকলে গার্মেন্টস ট্রেডে টিকে থাকা আসলে খুব কঠিন। আচ্ছা, আমাকে এক লাইনে যদি বলেন, আপনার নারী ওয়ার্কার যারা আছেন যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে তাদের এফিশিয়েন্সি কি রকম? মেয়েরাই তো ভালো কাজ করছে, মেয়েরা ভালো কাজ করছে। মেয়েরা এমন আছে যে বাচ্চাকে তারা বাসায় একজন লোক রেখেছে, কেউ ডে কেয়ারেও দিচ্ছে, কেউ অফিসেও নিয়ে আসছে, কিন্তু তারা তাদের কাজ করার জন্য তারা নিজেদের পরিবেশ নিজেরা তৈরি করছে। আচ্ছা, যে আমরা এভাবে আমরা কাজ করব, এবং তাদের যে বিষয়টা, যদিও আমার বিষয়টা একটু আলাদা, আমি করব না, যেহেতু একটা মেয়ে হিসাবে যখন একটা মেয়ে তার প্রবলেমের কথা বলে আমার মনটা কিন্তু এমনি কাঁদবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তখন আমি তাকে ওইটুকু অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করি, সেটা খুব অনেক বেশি কিছু তারা নেয় না, কিন্তু অনেকে আবার এটুকু দেয় না। তো আমি মনে করি যে মেয়েদের কিছু কিছু বিষয় থাকে যেটা আল্লাহ প্রদত্ত, সেই রকম কিছু বিষয়ে আমার মনে হয় সবার এই জায়গাগুলো তো মেয়েরা একটু ভুক্তভোগী, যে
আমি একটা মেয়ে, দেখা যাচ্ছে যে আমার লাইনে অনেক মেয়ে, তো যারা স্টাফ তারাও মেয়ে, তখন তারা ইজিলি অনেক কিছু বলতে পারে, কিন্তু সেই সুযোগটা আছে। ধন্যবাদ। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আচ্ছা। তানিয়া তাসলিমা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে সমাধান সূত্রে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।